সরকার আগামী ৩০ সালের মধ্যে 40% বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। তারপরও বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে সরকারি প্রতিষ্ঠানের খরচ কেন বেশি? সেই সময়ের বাজার দরে এগুলো হিসাব করলে আসলে তখন ট্যারিফ বেশি হতো। তো এখন আমি যদি এটা রিভাইজ করি তাহলে তো এই উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত। তখন আমাদের প্যানেল ছিল প্রায় 50-55 টাকার মতো, আর এখন হচ্ছে যে আপনার এটা 15 টাকারও কম। তার মানে ধরেন প্রায় 3 ভাগের 1 ভাগ চলে আসছে। আচ্ছা, আমরা যদি বেশি দামে দেই তারপরেও কেন তারা করে না, করতে পারছে না, তো বরং এটা নিয়ে এসে ঘুরছে বছরের পর বছর। বিআর পাওয়ার জেনের মালিকানা মাত্র 30%। ফাইন্যান্সিং 100% অ্যারেঞ্জ করবে সিআইআরই চায় না। বিআর পাওয়ার জেনের এই প্রকল্পে প্রায় $50 মিলিয়ন বিনিয়োগ বেশি দেখানো আছে। অন্যান্য আইপিপিরা যখন করে তখন কিন্তু রিসেটেলমেন্ট থাকে না। এখানে 100-300 কতটা ফ্যামিলি জানি রিসেটেলমেন্ট খরচ 242। সরকার আগামী 30 সালের মধ্যে 40% বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত থেকে যে সুফল আসতে পারে সেটি হচ্ছে সবার আগে ডলারের ওপর চাপ কমানো। কারণ আমাদের দেশে এখন যত ধরনের জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন হয় তার সবগুলোই কিন্তু কোনো না কোনো দেশ থেকে আমদানি করতে হয়, আর এর পেছনে বড় ধরনের বৈদেশিক মুদ্রাই কিন্তু খরচ করতে হয়। সৌর বিদ্যুতের ক্ষেত্রে তা একেবারেই নেই, কারণ সৌরশক্তি ব্যবহার করেই এই সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। 2030 সালের মধ্যে যেহেতু 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে, সেক্ষেত্রে সরকারের পরিকল্পনা কি, সংকটগুলো কোথায় এবং সম্ভাবনাই বা কতটুকু, বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশে ইতোমধ্যেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো সৌর বিদ্যুৎকে গুরুত্ব দিচ্ছে। দুটো কারণ, একটি হচ্ছে যেই খরচে সে এখন বিদ্যুৎ উৎপাদন করতে পারছে সেই খরচে কোনোভাবেই বিদ্যুৎ কেনা সম্ভব নয়। সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহারের ক্ষেত্রে যত্নবান হয়ে উঠছে বেসরকারি খাত। কিন্তু সরকারি পর্যায়ে কি হচ্ছে? অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র, যেখানে একটি বড় জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হয়, এ ধরনের বেশ কিছু প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর খরচ, বিনিয়োগ, জমির পরিমাণ সবগুলো বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হওয়া প্রয়োজন। সম্প্রতি সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বিআর পাওয়ার জেন 100 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে, যার প্রতি ইউনিটের উৎপাদন খরচ ধরা হয়েছে 11.80 সেন্ট, যা ডলারের বর্তমান মূল্য অনুযায়ী প্রায় 14 টাকা। আবার কিছুদিন আগেই বেসরকারি একটি কোম্পানি 100 মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট নিয়েছে, যার উৎপাদন খরচ ধরা হয়েছে 9.80 সেন্ট, টাকার হিসেবে যা দাঁড়ায় 11 টাকা। সরকারি কোম্পানির এই উদ্যোগের ক্ষেত্রে জমি কিন্তু ইতোমধ্যে প্রস্তুত আছে। বেসরকারি কোম্পানির ক্ষেত্রে জমি একটি বড় সংকটের বিষয়। তারপরও বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে সরকারি প্রতিষ্ঠানের খরচ কেন বেশি? শুধু বিআর পাওয়ার জেনের এই প্রকল্পই নয়, অন্যান্য প্রকল্পগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এর যে ইনস্ট্রুমেন্ট এবং সোলার প্যানেলের যেই দাম, সেই দাম কিন্তু বর্তমান বাজার অনুযায়ী ধরা হয়নি। কারণ প্রকল্পগুলো করার জন্য কত বছর আগে এর প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই হিসাবে সেই সময়ে যেই এফিসিয়েন্সি ছিল, সেই সময়ে সোলার প্যানেলের বাজারে যেই দাম ছিল, এর অন্যান্য ইনস্ট্রুমেন্টের দাম ছিল, সব কিছুই কিন্তু এখন মূল্যায়ন করা হচ্ছে নতুন করে যখন ওই প্রতিষ্ঠানের সাথে চুক্তি হচ্ছে। প্রযুক্তিগত পরিবর্তনের কারণে বাজারে যখন আগের প্রযুক্তির চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল পাওয়া যাচ্ছে, অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া যাচ্ছে, একই সাথে যার দামও অনেক কমছে, সেই হিসাবগুলো কিন্তু সামনে আসছে না, যার ফলে বাড়তি দামেই দেয়া হচ্ছে এসব প্রকল্প। সৌর বিদ্যুৎ প্রকল্পে 1 মেগাওয়াট বিদ্যুতের জন্য এর আগে ধরা ছিল প্রায় 3 একর জমি লাগে, কিন্তু প্রযুক্তিগত পরিবর্তনের কারণে এখন সেই জমির চাহিদাও কিন্তু কমে এসেছে। কিন্তু সরকারি এই কোম্পানি বিআর পাওয়ার জেনের সাথে চুক্তির সাথে আমরা দেখছি 100 মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় 350 একর জমি ধরা হয়েছে, যেখানে বর্তমান প্রযুক্তির হিসাব অনুযায়ী জমির প্রয়োজন হওয়ার কথা 250 একর। তাহলে এখানে প্রায় 100 একর জমি কেন এই প্রকল্পের জন্য বাড়তি নেওয়া হচ্ছে? বাংলাদেশে অকৃষি এবং একফসলি জমির যেহেতু প্রচণ্ড অভাব রয়েছে, সেক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করা খুবই জরুরি। সর্বশেষ হিসাব অনুযায়ী 2024 সালে বাজারে আছে
23 থেকে 24 সক্ষমতার সোলার প্যানেল, কিন্তু বিআর পাওয়ার জেনের এই নতুন প্রকল্পে নেওয়া হয়েছে 19 সক্ষমতার সৌর প্যানেল। একই সাথে গত এপ্রিলে বেসরকারি একটি কোম্পানি 100 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করার একটি চুক্তি করেছিল, যেখানে বিনিয়োগ চাহিদা দেখানো আছে প্রায় $122 মিলিয়ন। অথচ বিআর পাওয়ার জেনের এই প্রকল্পে প্রায় $50 মিলিয়ন বিনিয়োগ বেশি দেখানো আছে সেই বেসরকারি কোম্পানির তুলনায়। আমরা যেহেতু সাশ্রয়ী করতে চাচ্ছি, তাহলে এই মুহূর্তে সব কিছুর যেই দাম আছে সেই দাম আমাদের প্রকল্পগুলোতে কেন কার্যকর হবে না? কম জমি ব্যবহার করার ক্ষেত্রে যে তাগিদ আছে সেটি আমরা কেন করব না? ফাইন্যান্সিং সুবিধার জন্য, যাতে করে অর্থায়নের সুবিধা হয়, সেজন্য এই বিদেশি কোম্পানির সাথে যৌথ বিনিয়োগের, এবং এখানে আমি অলরেডি বলছি, যদিও এটা 2 কোম্পানির যৌথ মালিকানাধীন, ফাইন্যান্সিং 100% অ্যারেঞ্জ করবে সিআইআরই চায় না। আর ওই যে আপনারা যে ট্যারিফের কথা বলছেন, ট্যারিফও এইটা 2-3 বছর আগে এইটা ট্যারিফ নির্ধারিত হয়েছে, এখন তো 9.5 সেন্ট পার কিলোওয়াট আওয়ার। তো কথা হচ্ছে যে আমরা তো ওই সময় তো একটা চুক্তি সম্পাদন করেছি, ওই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত এটা তো ফিক্সড ট্যারিফের একটা চুক্তি ছিল, তো সুতরাং চুক্তির শর্ত অনুযায়ী তো আমরা সেটা মানতে বাধ্য না। ওই চুক্তিতে ওইরকম রিভিউ করার, কারণ ওই সময় আসলে এই ট্যারিফটা নির্ধারিত হয় কিভাবে, যখন একটা বিনিয়োগকারী তার সকল বিনিয়োগের খরচ, প্যানেলের দাম, ইনভার্টারের দাম, সেই সময়ের বাজার দরে এগুলো হিসাব করলে আসলে তখন ট্যারিফ বেশি হতো। তো এখন আমি যদি এটা রিভাইজ করি তাহলে তো এই যে উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত। আবার এই প্রজেক্টে অন্যান্য আইপিপিরা যখন করে তখন কিন্তু রিসেটেলমেন্ট থাকে না। এখানে 100-300 কতটা ফ্যামিলি জানি রিসেটেলমেন্ট খরচ 242 না, কিন্তু উদ্যোক্তাকে লাভবান হচ্ছে, আবার না উদ্যোক্তা না শুনেন, উদ্যোক্তা লাভবান হচ্ছে কারণ উদ্যোক্তা তো ইনভার্টার প্যানেল সেই সময় কিনেছে 5 বছর আগে, যখন সে প্রজেক্ট বাস্তবায়ন করেছে। আর এখন যেগুলো বাস্তবায়ন করবে, এখন তো আমরা কম ট্যারিফ দিচ্ছি, এখন তো 9.5 আজকের প্রজেক্টের কথা বলা হচ্ছে, এটা তো 2 বছর এটা তো 2 বছর আগে পাস হয়েছে। সৌর প্যানেলের দাম, এর এফিসিয়েন্সি বা সক্ষমতা এবং জমির পরিমাণ কি লাগবে, একই সাথে এর বিনিয়োগ কি হবে, সবগুলো বিষয়ই একটি প্রতিযোগিতা তৈরি করা এখন খুবই জরুরি। যে 15 সালের দিকে আপনার পিভি প্যানেল এফিসিয়েন্সি হয়তো বা 14-15% মতো ছিল, 15-16 বা সামথিং, হ্যাঁ এফিসিয়েন্সি প্যানেল। আর এখন হচ্ছে আপনার 23% মতো। 15 সালে যেটা প্রজেক্ট করেছিলাম একটা শরীয়তপুরে, তখন আমাদের প্যানেল ছিল প্রায় 50-55 টাকার মতো পার ওয়াট পিক বলি আমরা। আর এখন হচ্ছে যে আপনার এটা 15 টাকারও কম। তার মানে ধরেন প্রায় 3 ভাগের 1 ভাগ চলে আসছে। আমি 2023 সালে পুরো পৃথিবীতে যত পাওয়ার প্ল্যান্ট হচ্ছে তার 86% ছিল রিনিউয়েবল ওয়েস্ট, বাকি মাত্র 14% ছিল তেল, গ্যাস, কয়লা এবং নিউক্লিয়ার। এবং আপনি যদি 2022 সালে দেখেন, 2022 সালে যেটা ছিল 84%, 2021 সালে ছিল এটা 83%, এবং আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি এটা বাড়তেছে। আপনার আনসলিসিটেড বা নন টেন্ডার যে প্রজেক্টগুলো আছে, আপনার ট্যারিফ নেগোসিয়েশন করছে ধরেন 5 বছর আগে, তখন ট্যারিফ পেয়েছে মনে করেন 12 সেন্টস। দেখা গেলো সেই সময় 12 সেন্টস পেয়ে পিপিএ সাইন করতেছে, এখন করে যখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, তার কিন্তু আসলে ইকুইপমেন্ট এবং তার যে ম্যাটেরিয়াল এবং তার প্রজেক্ট কস্ট কিন্তু এখন কমে গেছে। কাজে আসলে এটা তো কোনোভাবে আপনার অ্যাকসেপ্টেবল না যে হায়ার ট্যারিফ নিয়ে এখন প্রজেক্ট করলো। ধরেন আপনার এশিয়ান কান্ট্রিগুলোতে অথবা ইন্ডিয়াতে ওরা কি করে, আপনার যে ট্যারিফটা দেয় সেই ট্যারিফটা একটা টাইমের জন্য দিয়ে দেয়। মনে করেন আপনাকে একটা টাইমের জন্য দিয়ে দিল যে আপনাকে এই ট্যারিফ দেওয়া হলো, আগামী 3 বছরের মধ্যে আপনি অথবা 2 বছরের মধ্যে আপনি এটা কী করবেন, এটাকে আপনি গ্রিডে কানেক্ট করবেন। যদি আপনি কানেক্ট করতে না পারেন তাহলে আপনার ট্যারিফ কী হবে, এর থেকে কমে যাবে। অথবা আমরা যেটা করতে পারি, সরাসরি যদি আমরা এই লয়ের মধ্যে দিয়ে দিই যে ঠিক আছে আগামী 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে যদি তুমি পিপিএ সাইন না করো এবং 2 বছরের মধ্যে যদি তুমি সিওডিতে আসতে না পারো, তাহলে তোমার আর এই ট্যারিফ থাকবে না। তোমায় কী করতে হবে, আবার এসে মানে ট্যারিফ নেগোশিয়েট করে নতুন ট্যারিফে কাজ করতে হবে বাজারের সাথে, এখন যারা করতেছে। তাহলে হবে কি, এটা আরও কম্পিটিটিভ হবে এবং দেশের টাকা সাশ্রয়ী হবে। জামালপুরের মাদারগঞ্জে নেয়া সরকারি এই প্রকল্প একটি দৃষ্টান্ত। এখান থেকে সামনের যে বিষয়গুলো আছে, সামনের যে প্রকল্পগুলো আসবে, সবগুলো বিষয়ে কিন্তু নতুন করে ভাবার সুযোগ আছে। যেমন বেসরকারি একটি কোম্পানি যদি আইডিবির কাছে লোন নিয়ে 100 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্প হাতে নিতে পারে, তাহলে সরকারি বিআর পাওয়ার জেন কেন তার বিদেশি পার্টনার নিয়ে প্রকল্পের উদ্যোগ নেবে? বিআর পাওয়ার জেন চীনের প্রতিষ্ঠান সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানির সাথে চুক্তি করেছে, যেখানে বিআর পাওয়ার জেনের মালিকানা মাত্র 30% আর 70% মালিকানায় চীনের ওই প্রতিষ্ঠানের।
কোনো আদেশ বা কোনো চুক্তিপত্র একটা নির্দিষ্ট সময় পরে সেটা অকার্যকর হয়ে যায়, বাতিল হয়ে যায়। আর এখন ওই সময়কার সমস্ত প্যারামিটার চেঞ্জ হয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক কমে গেছে। সুতরাং এগুলো ওই আদেশ বাতিল হবে, চুক্তি আর কার্যকর থাকবে না, এবং ওই কোম্পানি নতুন করে চুক্তিবদ্ধ হবে এবং নতুন করে দরপত্র আহ্বান করে প্রতিযোগিতার ভিত্তিতে যে আসবে তাকে এই কাজের কার্যাদেশ দেওয়া যেতে পারে বা দেওয়া যৌক্তিক এবং ন্যায্য, এবং সেটাই হবে ভোক্তাদের প্রতি সুবিচার করা হবে। আপনাকে একটা বিষয় প্রথমেই বিবেচনায় আনতে হবে যে আপনি এ খাত উন্নয়নের জন্য ব্যক্তিখাত বিনিয়োগ আহ্বান করবেন, অথচ সেই ব্যক্তিখাত বিনিয়োগ আহ্বানের ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা না করে প্রতিযোগিতা বিহীন বিনিয়োগ এনে আপনার পছন্দ মাফিক যাকে খুশি তাকে দিয়ে যত খুশি তত মূল্যহার নির্ধারণ করে তাকে কাজ দিচ্ছেন, এবং সে দফায় দফায় প্রজেক্ট বাস্তবায়ন ডিলে করে সে ব্যয় বাড়িয়ে আরও সুবিধা নিচ্ছে। যে বিনিয়োগ মানসম্মত, যে বিনিয়োগ হচ্ছে উৎপাদন ব্যয় কমাবে এবং যথাযথভাবে কারিগরি দক্ষতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করবে এবং যথাসময়ে বাস্তবায়ন করতে পারবে, এরকম ধরনের সক্ষম এবং বিনিয়োগে সক্ষম, কারিগরি দিক থেকে সক্ষম, দক্ষ এইরকম বিনিয়োগকারীকে আপনি বিনিয়োগ করবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2000-এর আওতায় প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ দ্বারা আপনি খাত উন্নয়ন করছেন, সে বিনিয়োগ প্রতিযোগিতামূলক নয়। সুতরাং যাকে খুশি তাকে আপনি বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগের সুযোগ দিচ্ছেন এবং যত খুশি তত দামে তার বিদ্যুৎ ক্রয় চুক্তি করছেন, এবং সেই বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেনার ফলে বিদ্যুতের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বৃদ্ধি হওয়ার কারণে ঘাটতি বাড়ছে। তখন সরকার বলছে যে এই ঘাটতি সরকার পূরণে ভর্তুকি দেবে না, ভোক্তাদের বিদ্যুতের দাম বৃদ্ধি করে সমন্বয় করতে হবে। এই হোল প্রসেসটাই যদি চলতে থাকে, চলে, বছরের পর বছর চলে, তাহলে আপনি অন্য কোনো কিছু বলে করে এই পরিস্থিতির প্রতিকার করতে পারবেন না, ভোক্তাদের জ্বালানি অধিকারও সংরক্ষণ করতে পারবেন না, ভোক্তারা সুবিচার বঞ্চিত হবে এবং জ্বালানি অধিকার খর্ব হবে। এই রিনিউয়েবল এনার্জি বা সৌর বিদ্যুৎ উন্নয়নের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এত সব প্রশ্ন নিয়ে সরকারের দায়িত্বশীলদের সাথে যখন কথা হয় তখন তাদের বক্তব্য, বেশি দামি প্রকল্প দেওয়ার পরও অনেক প্রকল্পই আলোর মুখ দেখছে না। নবায়নযোগ্য জ্বালানির আমি অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত করব যদি এখনো এই কথা আপনারা বলেন যে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি না, প্রায়োরিটি দিচ্ছে না। আমাদের প্রাইভেট ডেভেলপমেন্টের কাছ থেকে শুনলেন, আমরা যখন 3000-4000 মেগাওয়াটের LOI দিয়ে চুক্তি স্বাক্ষর করি, আমাদের ইন্টেনশনের ঘাটতিটা কোথায় বলেন? এখন যাকে দিলাম সে করতে পারলো না, সেই জায়গাগুলো হয়তো ওভারঅল সবাই মিলে দেখতে পারে হোয়াট আর দ্য কনস্ট্রেন্টস। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সাপ্লাই যে একটা, সেটা ডিসকন্টিনিউ করা। এক্ষেত্রে আমি দেখেন যে এই অ্যাক্টের কিন্তু সবচেয়ে বেনিফিশিয়ারি কিন্তু সোলার, যদি বলি সোলার এনার্জি, কারণ এই পর্যন্ত গত 3-4 বছরে যত প্রজেক্ট দেওয়া হয়েছে সব সোলারের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এখন একটা প্রশ্ন যেটা আসলো যে এতে আমরা বেশি দামে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি বেশি দামে দেই তারপরেও কেন তারা করে না, করতে পারছে না তো, বরং এটা নিয়ে এসে ঘুরছে বছরের পর বছর। তবে সৌর বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে সরকার যদি সর্বশেষ প্রযুক্তির ব্যবহার করতে না পারে, সরকার এক্ষেত্রে যদি খরচ কমিয়ে আনতে না পারে, তাহলে কিন্তু বিদ্যুতের দাম কমবে না। একই সাথে জমির ব্যবহার যদি না কমানো যায়, তাহলে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়ানোও কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে সরকারের যে লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে 40% ক্লিন ফুয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন, সেটি কিন্তু ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে। একই সাথে সাধারণ মানুষকে মানসম্মত ও কম দামে বিদ্যুৎ দেওয়ার জন্য সরকারের যে চ্যালেঞ্জ, সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে।